প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবপল্লী ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইনে ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আব্দুল মজিদ, প্রভাষক ইতিহাস। আজকে ইতিহাস দ্বিতীয় পত্র, সপ্তম অধ্যায়, শিরোনাম স্নায়ুযুদ্ধ, পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব। স্নায়ুযুদ্ধ কেন পড়াচ্ছি? আলোচনা শুরু করার আগে বর্তমান পরিস্থিতি নিয়ে একটা কথা বলতে চাই। করোনার এই ক্রান্তিকালীন মুহূর্তে আমরা সবাই নিজ নিজে করে আছি। দীর্ঘদিন থেকে আমরা ক্লাসের মধ্যে নেই। শিক্ষার্থীরা তোমরা যেরকম সাফার করতেছো এরকম আমাদেরও মেন্টালিভাবে আমরাও খুব এক্সপেক্ট করতেছি তোমাদের সাথে ক্লাসে একত্রিত হওয়ার, কিন্তু ভাগ্যক্রমে সেটা হচ্ছে না। অনলাইন ক্লাসে তোমাদেরকে সংযুক্ত করতে পেরে যদি সামান্য উপকার হয় তাহলে নিশ্চয়ই আমাদের ভালো লাগবে। যাই হোক, স্নায়ুযুদ্ধ কেন আলোচনা করা হচ্ছে সেই মূল কারণ হলো স্নায়ুযুদ্ধ আমাদের দ্বিতীয় পত্রের 8টা অধ্যায়ের মধ্যে 2টো অধ্যায় মূলত স্নায়ুযুদ্ধ করি। স্নায়ুযুদ্ধ শুরু হয় মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের একবারে পরপর সময়টাতে। স্নায়ুযুদ্ধকালীন সময়টাতে এবং বর্তমান সময়টাতে বিশ্বব্যাপী এর প্রভাব এখনো আছে এবং আরো কতদিন থাকবে সেটা বলা মুশকিল। এই কারণে স্নায়ুযুদ্ধ বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে আলোচনাটা করা খুবই জরুরি। এছাড়াও স্নায়ুযুদ্ধ থেকে হোপফুলি পরীক্ষিত প্রশ্ন থাকে, আবার নেক্সটে থাকবে বলে আমি আশা করি। স্নায়ুযুদ্ধ নাম তোমরা শুনেছো, যেহেতু তোমার ইতিহাস পড়ো সেকেন্ড পেপারে অবশ্যই আছে। স্নায়ুযুদ্ধ, স্নায়ু কি? মানুষের মস্তিষ্ক বা মানুষের যাবতীয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করে যে সেক্টর বা যে উৎস থেকে সেটাকে স্নায়ু বলা হয়। যাই হোক, এই স্নায়ুযুদ্ধ কিভাবে হয়, স্নায়ুযুদ্ধটা কি, এটা একটু আলোচনা করার থেকে মূল একটু টপিকে যাই আমি। সেটা হলো স্নায়ুযুদ্ধ মূলত শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর সময়টাতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলতে 1939 সালে যেটা শুরু হয়, যার সমাপ্তি ঘটে 1945 সালে। এর পরপরই কোন অবস্থার পরিপ্রেক্ষিতে স্নায়ুযুদ্ধ শুরু হলো সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। যাই হোক, আন্তর্জাতিক রাজনীতিতে স্নায়ুযুদ্ধ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানুষের মনের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ভয়ঙ্কর একটা আতঙ্ক ছিল, সেটা হলো স্নায়ুযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী ইউরোপের দুটি শক্তিশালী রাষ্ট্র, একটি হলো ফ্রান্স আর একটি হলো ব্রিটেন বা ইংল্যান্ড, যেটা আমরা বলি। সেই ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থা পর্যদস্ত কিংবা ভেঙে পড়ার ফলে এর মাঝে তৃতীয় পক্ষ হিসেবে আবির্ভাব ঘটে আমেরিকা এবং রাশিয়া। তাদের মধ্যে যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব গোটা বিশ্বকে দুটো ভাগে বিভক্ত করে ফেলে। মূলত স্নায়ুযুদ্ধ মূলত যুদ্ধ নয়, পরীক্ষাতে বারবার এসে যায় নৈতিক কিংবা সরকার নাগারে স্নায়ুযুদ্ধ কি? তোমাদের উত্তর হবে স্নায়ুযুদ্ধ কোনো যুদ্ধ নয়, স্নায়ুযুদ্ধ হলো যুদ্ধ ভাব। স্নায়ুযুদ্ধ হলো কি? তাহলে স্নায়ুযুদ্ধ কি? স্নায়ুযুদ্ধ আসলে কোনো যুদ্ধ নয়, যেটা বন্দুক, কামান বা অন্যান্য গোলাবারুদের সমন্বয় সংঘটিত, সেটা হলো এরকম কোনো যুদ্ধ, এটা হলো একটা যুদ্ধ ভাব। কেন হলো, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে হলো, সেটা জানার চেষ্টা করবো আমরা। এই অনলাইন ক্লাসে স্নায়ুযুদ্ধের ডিটেলস আলোচনা করার সুযোগ হবে না বা নেই। যদি আল্লাহ আমাদের সবাই ভালো রাখে সবাইকে, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী যখন ক্লাস না আসবো সেই ক্ষেত্রে চেষ্টা করা হবে তোমাদেরকে ডিটেলস বলার জন্য, স্নায়ুযুদ্ধ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য, স্নায়ুযুদ্ধের কারণগুলো একটু আলোচনা করার জন্য আমাদের ক্লাসে মূলত আনা ক্লাসটা নেওয়া। যাই হোক, স্নায়ুযুদ্ধ সম্পর্কে আমরা জানার আগেই কতগুলো শব্দের সাথে পরিচিত হয়। সেটা হলো মার্শাল পরিকল্পনা এক, 2 নম্বর হলো বার্নার্ড বরুস, প্রথম বলা আছে বার্নার্ড বরুস। যাই হোক, কোল্ড ওয়ার, স্নায়ুযুদ্ধ ইংরেজি শব্দগুলো হলো কোল্ড ওয়ার, যেটা আমরা ঠান্ডা লড়াই বলি। নেটোতে আলোচনা করবো, স্নায়ুযুদ্ধের আলোচনা শুরু করার আর একটু পরে আলোচনা করবো। মার্শাল পরিকল্পনা কি? মূলত আমেরিকা পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্শাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়টাতে ইউরোপের পূর্ব ইউরোপের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থাকে পুনরুজ্জীবিত করার জন্য একটা পরিকল্পনা ঘোষণা করেন, সেটা হলো মার্শাল পরিকল্পনা। মার্শাল পরিকল্পনা বলা হচ্ছে যে এরকম একটা বিষয় আছে যে যদি দরিদ্র এবং
দরিদ্র শোষণ যদি কোনো অঞ্চলে বিরাজমান থাকে, সেই ক্ষেত্রে আমেরিকা উত্তর অঞ্চলে কি করবে, সেখানে হস্তক্ষেপ করবে। এই অবস্থা ছিল। মূলত কোনো অঞ্চল বা কোনো শক্তিকে কেন্দ্র করে তিনি বক্তব্য দিয়েছিলেন না, কিন্তু তার বক্তব্যের মধ্যে অপরাপর যে শক্তি, সেই শক্তি বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন কিংবা যেটা আমরা বর্তমান রাশিয়া বলি, সেই রাশিয়ার যারা ভক্ত ছিলেন বা যারা ক্ষমতা ছিলেন, তারা এর মধ্যে একটা অন্য ধরনের বন্ধ খুঁজে পান। তারা এর মধ্যে আধিপত্যের বন্ধ খুঁজে পান। স্নায়ুযুদ্ধের একটু যদি আমরা ডিটেলসে যেতে চাই, স্নায়ুযুদ্ধ হলো মূলত আমেরিকা ও রাশিয়ার মধ্যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কিংবা আদর্শিক দ্বন্দ্বটা কিরকম? রাশিয়ার বক্তব্য ছিল এরকম, সমাজতান্ত্রিক আদর্শ কিংবা সমাজতান্ত্রিক নীতির মধ্য দিয়ে পৃথিবীতে বৈষম্য এবং পৃথিবীর মানুষ দারিদ্র্যমুক্ত হবে। অন্যদিকে শোষণমুক্ত ও দারিদ্র্যমুক্ত হবে। অন্যদিকে আমেরিকার বক্তব্য ছিল এরকম, যদি বিশ্বে গণতান্ত্রিক ও ধনতান্ত্রিক শাসন ব্যবস্থা চালিত হয়, তাহলে সেক্ষেত্রে মানুষের সুখ স্বাচ্ছন্দ্য বয়ে আসবে। এই দুই বৃহৎ শক্তিশালী রাষ্ট্রের বা আদর্শের যে একটা পার্থক্য, সেই পার্থক্যটাই মূলত স্নায়ুযুদ্ধ। স্নায়ুযুদ্ধ বলতে আমরা যেটা বললাম সেটা এরকম যে রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক আদর্শ এবং আমেরিকার নেতৃত্বে গণতান্ত্রিক আদর্শের মধ্যে যে দ্বন্দ্ব, সেটা হলো স্নায়ুযুদ্ধ। যাই হোক, স্নায়ুযুদ্ধ শুরু হওয়ার পিছনে কতগুলো কারণ ছিল, অনেকগুলো কারণ বইয়ের মধ্যে আছে। তার মধ্যে কয়েকটা কারণ, যে কয়েকটা কারণ এই মুহূর্তে মানে কয়েকটা কারণ একবারে আলোচনা জাস্ট কয়েকটি লিঙ্কস দেব, তার পরবর্তীতে বিষয়গুলো হলো ইরান নিয়ে দ্বন্দ্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময়টাতে ইরানের একটি অঞ্চলে ব্রিটেন এবং রাশিয়া দখল নেয়, যে রক্তশক্তি সেখানে দখল নিতে না পারে, সেই অঞ্চলে তারা নিজেরা আধিপত্য বিস্তার করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে ইংরেজরা সেই অঞ্চল থেকে চলে গেলেও রাশিয়া সেখান থেকে চলে যায়। রাশিয়া চলে না যাওয়ার ফলে ইরান সেই সময় জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নালিশ করার পরে কিন্তু জাতিসংঘ এই বিষয়ে কোনো ভূমিকা না পালন করে জাতিসংঘ ইরানকে পরামর্শ দেয় যেন ইরান রাশিয়ার সাথে একটা চুক্তি করে। এই চুক্তির মধ্য দিয়ে ইরানের তৈল সমৃদ্ধ অঞ্চলে রাশিয়ার কর্তৃত্ব চলতে থাকে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে গিয়ে ইরানের যে জাতীয় সংসদ ছিল সেটাকে বলা হয় মজলিস। এই মজলিসে যে চুক্তিটা রাশিয়ার সাথে করা হচ্ছে সেই চুক্তিটা বাতিল হয়ে যায়। একটা পর্যায়ে গিয়ে ইরান আমেরিকার সাথে সামরিক চুক্তিতে আবদ্ধ হয় এবং সেই সামরিক চুক্তির মধ্যে তাদের সামরিক পূর্ণঘটনা এবং বিদেশি কোনো শক্তির সাথে কোনো সম্পর্ক না রাখার প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়। মূলত এভাবেই ইরান এবং রাশিয়ার মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়। দ্বিতীয় যদি একটা কারণ হলো গ্রিসের অভ্যন্তরীণ অবস্থান। গ্রিসের অভ্যন্তরীণ অবস্থা স্নায়ুযুদ্ধের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। চার্চিলের বক্তৃতা বইয়ের দেখে নেওয়া, চার্চিলের বক্তৃতা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। চার্চিল এক্ষেত্রে বলছিলেন, চার্চিল ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। চার্চিল কে ছিলেন? উইনস্টন চার্চিল কে ছিলেন? এর প্রশ্নটা পরীক্ষাতে কিন্তু বারবার আসে, সব প্রশ্ন আকারে বলা যায় না। একবার ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন উইনস্টন চার্চিল। তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন মধ্য ইউরোপ ও পূর্ব ইউরোপ থেকে যেন সমাজতান্ত্রিক আদর্শ বলা থেকে যেন পূর্ব ইউরোপ মধ্য ইউরোপকে রক্ষা করা হয়। মূলত এই বক্তৃতাকে বলা হয়েছিল যে স্নায়ুযুদ্ধের অন্যতম একটা কারণ ছিল এই বক্তৃতা। তুরস্কের বিদ্রোহ ছিল এর মধ্যে তুরস্কের বিদ্রোহের কথাও এর মধ্যে ছিল। স্নায়ুযুদ্ধের একটা অন্যতম কারণ ছিল। পূর্বে রাশিয়ার সাথে তুরস্কের একটা অঞ্চলে চুক্তি ছিল। সেই চুক্তি অনুযায়ী
রাশিয়ার বিশ্বযুদ্ধের পরে সে অঞ্চলে তাদের দাবি পূর্ব তুরস্কের তাদের দাবি যখন তারা করে সেই ক্ষেত্রে এই অঞ্চলে এসে আমেরিকা তুরস্কের উপর যে রাশিয়ার আগ্রাসন কিংবা দখলদারি নিয়ে সেটার বিরুদ্ধে মানে তার প্রতিবাদ করে কিংবা সেটার বিরোধিতা করে, এই কারণে তুরস্ক থেকেও তাদের সেই কি হলো স্নায়ুযুদ্ধের একটা সূত্রপাত হলো। আমরা যদি এর পরে কারণটা দেখি, ইয়েলটা চুক্তি সংক্রান্ত একটা বিরোধ ছিল। ইয়েলটা চুক্তি অনুযায়ী ছিল জাপান বা প্রাচ্যের এই অঞ্চলগুলোতে রাশিয়া আক্রমণ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা জানি হিরোশিমা এবং নাগাসাকিতে আক্রমণ করতে হলো আমেরিকা। এই অঞ্চলে আক্রমণ করে এই অঞ্চলে দখলদারিত্ব নিয়ে সে নিজের হাতে নিয়ে নেয়। এছাড়াও রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি। আমরা জানি যে রাশিয়া 1949 সালে পারমাণবিক বোমার অধিকারী হয়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে রাশিয়া নিজের কর্তৃত্ব স্থাপনের জন্য নিজে অগ্রসর হতে থাকে। পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের বিরোধ। আগে আলোচনা করে বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে যে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি প্রভাবশালী যদি রাষ্ট্র ছিল তাদের ক্ষয়ক্ষতি বেশি হওয়ার কারণে তারা মাত্র জানতে পারেনি। পরবর্তী সময়তে রাশিয়া এবং আমেরিকা বিশ্বের কর্তৃত্ব নেওয়ার জন্য অগ্রসর হতে থাকে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখব যে এই দুটি আদর্শ, ব্রিটেন এবং আমেরিকার বক্তব্য এরকম যে গণতন্ত্র বা গণতন্ত্রের মধ্যে যে পৃথিবীতে সুখ সমৃদ্ধি আসবে, মানুষের স্বাধীনতা চলাফেরা করতে পারবে, মানুষের কল্যাণ হবে। অপরপক্ষে রাশিয়ার যে বক্তব্য সমাজতন্ত্রের আদর্শ বা সমাজতান্ত্রিক নীতি যদি কায়েম করা যায় কিংবা যদি চালু করা যায়, সেক্ষেত্রে কি হবে, পৃথিবী থেকে শোষণ কিংবা দারিদ্র মুক্ত হবে। সমাজতন্ত্রের যে বক্তব্য ছিল যোগ্যতা অনুযায়ী যে সবাই কাজ করে এবং সেই অনুযায়ী সে পারিশ্রমিক মুক্ত হবে সবাই। এখানে শোষণ মুক্ত সমাজের কথা বলা, দরিদ্র সমাজের কথা বলা হয়েছে। মূলত এই দুটি দ্বন্দ্বই ছিল স্নায়ুযুদ্ধের প্রধান কারণ। এই দ্বন্দ্বগুলোর সমন্বয়ে স্নায়ুযুদ্ধের উদ্ভব হলো। স্নায়ুযুদ্ধ বলতে গেলে সেই সময় স্নায়ুযুদ্ধের অন্তরালের যে গল্পটা ছিল সেটা হলো এরকম। স্নায়ুযুদ্ধ বলতে আমেরিকা যারা আদর্শে অনুপ্রাণিত হয়ে আমেরিকার আদর্শ অনুযায়ী যারা চলতেছে, তারা আমেরিকার রাশিয়ার বিরুদ্ধে কি ক্ষতি করতেছে বা রাশিয়া কোথায় আক্রমণ করে রাশিয়া কোথায় শুরু করবে, এই নিয়ে তাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক ভীতি কাজ করতেছিল। আবার আমেরিকা রাশিয়া পরস্পর নিজে একে অপরকে শত্রু মনে করত এবং সব ক্ষেত্রে নিজেদের মধ্যে একটা গোপন আতঙ্ক বিরাজ করত উভয়ের মধ্যে। এই আতঙ্ক এবং ভীতি যে বিরাজ করত, মানে একটা যুদ্ধ ভাব ছিল, সেটাই হলো মূলত স্নায়ুযুদ্ধ। এই স্নায়ুযুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করা হলো বার্নার্ড বোলস। স্নায়ুযুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করা হলো বার্নার্ড বোলস। বার্নার্ড বোলস তিনি স্নায়ুযুদ্ধ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হলো। পরীক্ষার খাতায় পরীক্ষার মধ্যে অনেক সময় আমরা দেখি স্নায়ুযুদ্ধ শব্দটি কে ব্যবহার করে, তারা আমরা লিখবো পরীক্ষার খাতায় লিখবো বার্নার্ড বোলস। আমরা দেখেছি স্নায়ুযুদ্ধ ইংরেজি শব্দ কোড ডলার লেখা হচ্ছে, এটা পরীক্ষার মধ্যে কোড ডলার কি, স্নায়ুযুদ্ধ কি, এটা না আসলে কোড ডলার আসতে পারে, এটা আমরা উত্তর দেব। ন্যাটো, এই যে রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক আদর্শের চারদিকে কি হলো ছড়িয়ে পড়ার একটা বিষয় হলো, এই বিষয়টাকে নিয়ন্ত্রণে রাখার জন্য কিংবা রাশিয়ার আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য উত্তর আটলান্টিক চুক্তি একটা করা হলো, সেটা হলো ন্যাটো, নর্থ আটলান্টিক অর্গানাইজেশন গঠন করা হলো 1949 সালে। মূলত ন্যাটো এখনো বিদ্যমান, আমরা দেখে থাকবো বিভিন্ন কার্যক্রমে আন্তর্জাতিক ক্ষেত্রে ন্যাটো সদস্য উপস্থিতি দেখি আমরা। যদি আগের মতো নেই, তারপরেও কিন্তু ন্যাটো এখন বিলুপ্ত হয়ে গেছে, এটা বলা যাবে না। যাই হোক, স্নায়ুযুদ্ধ নিয়ে আমরা যেটা বললাম, স্নায়ুযুদ্ধ এভাবে চললো, চলার ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে দেখবো স্নায়ুযুদ্ধের প্রভাব আছে। ভিয়েতনামে দেখবো, আমরা দেখবো কোরিয়াতে দেখবো, জার্মানিতে দেখবো, যে প্রভাবগুলো আছে আমাদের বই ক্লাসের মধ্যে ডিটেলস আলোচনা করা হচ্ছে, তারপরে একটু বললাম। এর পরবর্তী অবস্থা কি হলো, একটা পর্যায়ে গিয়ে স্নায়ুযুদ্ধের অবসান ঘটলো। মিখাইল গর্বাচভ নামে একজন ব্যক্তি রাশিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত হলেন। তিনি এসে দেখলেন যে বিষয়গুলো নিয়ে আমরা এতদিন কথা বলতেছি, যে বিষয়গুলো নিয়ে এত বাড়াবাড়ি, যে বিষয়গুলো নিয়ে এত কিছু হচ্ছে, আসলে বর্তমান বিশ্ব পরিস্থিতি সেরকম নেই। আবার অর্থনৈতিকভাবেও রাশিয়ার আগের মতো অবস্থায় নেই। নেতৃত্বের ক্ষেত্রে, সমাজতন্ত্রের ক্ষেত্রে
অনেক জায়গাতে তারা সফল হতে পারেনি। এই অবস্থার পরিপ্রেক্ষিতে মিখাইল গর্বাচভ গ্লাসনোস্ট ও পেরেস্ট্রয়কা নীতি গ্রহণ করেন। যাই হোক, গ্লাসনোস্ট এই কথাটার অর্থ হলো খোলামেলা আলোচনা কিংবা উদার দৃষ্টিভঙ্গি। আগে একটা গোপন ভাব ছিল যে আমরা এটা করতেছি, তারা কি করতেছে খবর দেওয়া কিংবা উত্তেজের ভিত্তিতে একটা প্রবণতা ছিল। সেই প্রবণতা থেকে এখন বেরিয়ে আসতে হবে। আসলে এইরকম ভাবে চলা সম্ভব নয়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি গ্লাসনোস্ট ও পেরেস্ট্রয়কা নীতি গ্রহণ করলেন। এই নীতি গ্রহণ করার ফলে পরবর্তীতে আমরা দেখলাম যে এই পেরেস্ট্রয়কা মধ্যে পূর্ণ গঠন, অর্থাৎ অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা কিংবা পরাসমিতিতে যে নীতিগুলো ছিল সেটা পূর্ণ গঠন করার জন্য এই নীতি গ্রহণ করা ঘোষণা করা হয়। স্নায়ুযুদ্ধের বেশ কটা পর্যায় ছিল, তার মধ্যে প্রথম পর্যায় হলো 1945 সাল থেকে 1962 সাল পর্যন্ত, এবং পরবর্তী দ্বিতীয় পর্যায় যেটা হলো সেটা হলো 1963 সাল থেকে 89 সাল পর্যন্ত। মূলত 89 সালের দিকে স্নায়ুযুদ্ধের অবসানে মানে নীতি ঘোষণা করা হয়, এবং স্নায়ুযুদ্ধের পরবর্তীতে 90 সালের দিকে স্নায়ুযুদ্ধের অবসান ঘটে। আজকের এই আলোচনাগুলোর মধ্যে দিয়ে স্নায়ুযুদ্ধ নিয়ে খুবই ন্যূনতম কিছু তথ্য তোমাদেরকে দেওয়া হয়েছে, এটা দেওয়া সম্ভব হয়নি। আশা করি তোমাদের বই আছে, ক্লাস তোমরা করছো, একটু ধারণা পেলেই পরীক্ষার খাতার মধ্যে আসলে হুবহু প্রত্যাশা আমরা করতে পারি সবার কাছ থেকে। যাই হোক, এতটুকু ধারণায় আমি স্টুডেন্টের কাছ থেকে, আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে খুব কম পেয়ে থেকে এই কারণে সামান্য একটু আলোচনা করলাম। এই আলোচনাতে অবশ্যই আশা করি যদি তোমরা মন দিয়ে শোনো সেক্ষেত্রে তোমাদের উপকার হবে। আর এটুকুই আলোচনা। তাহলে গ্লাসনোস্ট ও পেরেস্ট্রয়কা নীতি ঘোষণা করা হলো মিখাইল গর্বাচভ, যিনি 90 সালের আগের মুহূর্তে রাশিয়ার ক্ষমতায় আসেন, এবং তার এবং তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট 1989 সালের 3 ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট বুশ এবং সোভিয়েত নেতা মিখাইল গর্বাচভের মধ্যে এক দীর্ঘ বৈঠক হয়। বৈঠকে তারা মিলিত হয়। মিলিত হয়ে তাদের মধ্যকার যে ক্ষোভ বা অসন্তোষগুলো ছিল সেই অসন্তোষগুলো নিয়ে তারা আলোচনা করেন, এবং সেই ক্ষেত্রে তারা একটা চুক্তি থেকে ম্যাটার্নিটিতে একত্রিত হন। একত্রিত হওয়ার ফলে স্নায়ুযুদ্ধ নামক যে দীর্ঘকালীন একটা মানসিক যন্ত্রণা ছিল সেই যন্ত্রণা থেকে বিশ্ববাসী মুক্ত হয়ে যায়। তবে স্নায়ুযুদ্ধ যদি আমরা শেষ হয়ে যায় কথা বলে যে সেটা কিন্তু ভুল হবে। স্নায়ুযুদ্ধের প্রভাব কিন্তু বর্তমান বিশ্ব কম বেশি এখনো বিরাজমান। আমরা এখনো যদি দেখি আমেরিকা কোনো নীতি ঘোষণা করে সেক্ষেত্রে তার বিরোধিতা করে যে রাশিয়া, তার প্রভাবটা এখনো বিদ্যমান আছে। আরো বহুদিন থেকে সেটা ভবিষ্যৎ বিশ্বই বলে দেবে। যাই হোক, আজকের আলোচনা এটুকুই। স্নায়ুযুদ্ধ নিয়ে সামান্য একটি হিসেবে তোমাদের চেষ্টা করেছি, ক্লাস যখন ডিটেলস হবে সেই ক্ষেত্রে। আর এছাড়া যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা সেক্ষেত্রে সেল ফোনে যোগাযোগ করবা। আমি আশা করবো আমি চেষ্টা করবো তোমাদের সেই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। দেখ, স্নায়ুযুদ্ধ নিয়ে আলোচনা ডিটেলস না করলে আসলে অসম্পূর্ণ থেকে যায়, কিন্তু আজকে এই ক্লাসের মধ্যে সম্ভব নয়। আর করোনার এই দুর্যোগকালীন মুহূর্তে সবাই ভালো থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, যথাযথভাবে তোমাদের স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ থাকবা, সেই প্রত্যাশা রেখে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। কমেন্ট